আজকে আমরা ক্লাস 8-এ 4 নম্বর স্কুল বার্লো গার্লস হাই স্কুল, এখানে ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স নিয়ে আমরা সম্পূর্ণ আলোচনা করব। ভিডিওটা ক্লাস 8-এর প্রত্যেকটা ছাত্রছাত্রীদের বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তোমরা এই ভিডিও থেকে দারুণভাবে উপকৃত হবে। যদি ভালো লাগে একটা লাইক করবে। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। চলে আসছি আজকে আমাদের প্রথম প্রশ্নে। সেটা হলো, কোনটির ক্ষেত্রে পদার্থের কঠিন রূপ ও তরলে ভেসে থাকে? অপশান এ বরফ, অপশান বি মোম, অপশান সি তামা, অপশান ডি সোনা। এটা আমরা লিখব অবশ্যই অপশান এ বরফ। তাহলে বরফের ক্ষেত্রে পদার্থটির কঠিন রূপ তরলে ভেসে থাকে। দুইটা, জলে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত করলে যে বিক্রিয়াটি ঘটে তাপমোচী ভৌত পরিবর্তন, অপশান বি তাপগ্রাহী ভৌত পরিবর্তন, অপশান সি তাপমোচী রাসায়নিক পরিবর্তন, অপশান ডি তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন। তাহলে এটা আমরা বলবো অপশান বি 3 নম্বর, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি দ্বারা নিষ্কাশন করা যায়। অপশান এ এফি, অপশান বি সিইউ, অপশান সি এইচজি, অপশান ডি এনএ। এটা হলো আমরা কি বলবো, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি দ্বারা নিষ্কাশন করা যায়। অপশান ডি এনএ। জলকে তড়িৎ বিশ্লেষণ করতে হলে জলের ড্যাশ সংখ্যা বাড়াতে হবে। মনে রাখতে হবে, এটা হবে আয়নের সংখ্যা বাড়াতে হবে, আয়ন। তাহলে জলে কি বাড়াতে হবে? আয়নের সংখ্যা বাড়াতে হবে। তারপরে 50 কিমি ওপরে আকাশ এবং ভূপৃষ্ঠের মধ্যে প্রায় কত বিভব পার্থক্য হয়? সেটা আমরা লিখব কত? এটা 4 × 10⁵ ভোল্ট। তাহলে 50 কিমি উপরের আকাশ এবং ভূপৃষ্ঠের মধ্যে 4 × 10⁵ ভোল্ট বিভব পার্থক্য হয়। বরফ এবং নুন নির্দিষ্ট ভরের অনুপাতে মিশিয়ে ড্যাশ তৈরি করা হয়। এটা হিম মিশ্র তৈরি করা হয়। হিম মিশ্র তৈরি করা হয়। ডাইইথাইল ইথার এর স্ফুটনাঙ্ক, ডাইইথাইল ইথার এর স্ফুটনাঙ্ক কত হবে? সেটা আমরা লিখব, মনে রাখবো 34.6 ডিগ্রি সেন্টিগ্রেড। 34.6 ডিগ্রি সেন্টিগ্রেড। যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় বেগ বাড়ায় তাদেরকে আমরা কি বলবো? এটা অনুঘটক বলবো। অনুঘটক আমরা বলবো। যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় বেগ বাড়ায় তাদেরকে আমরা কি বলবো? অনুঘটক বলবো। এরপরে আমাদের বলেছে 3-এর উত্তরগুলো করতে। ইলেকট্রনীয় 3-এর একটা ইলেকট্রনীয় মতবাদ অনুসারে জারণ বিজারণের উদাহরণ সহ সংজ্ঞা দিতে বলছে। দেখো 3-এর একটা যে জারণ যে রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে তাকে আমরা জারণ বলবো। অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে তাকে আমরা বলবো জারণ। যেমন সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলো, তাহলে সোডিয়াম
Na+ এতে পরিণত হলো, অর্থাৎ ক্যাটায়নে পরিণত হলো। তাহলে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলো, তাহলে সোডিয়ামটা হলো Na+ পরিণত হলো। তারপর হলো বিজারণ, অর্থাৎ বিজারণ বলতে অর্থাৎ যে রাসায়নিক অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে, যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তাকে আমরা কি বলবো? বিজারণ বলবো। উদাহরণ Cl+E, মানে Cl পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে Cl- পরিণত হবে, তাহলে Cl+ ইলেকট্রন ইকুয়াল টু আমরা কি বলবো? Cl-, তাহলে এটা আমরা বিজারণ বিক্রিয়া বলবো। তাহলে সংজ্ঞা হলো, অর্থাৎ বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করবে, আর জারণের ক্ষেত্রে আমরা কি বলবো? এক বা একাধিক ইলেকট্রন বর্জন করবে। তাহলে এটা আমরা 3-1 উত্তরটা করতে পারলাম। সেটা হলো 100 গ্রাম ভরের তামার গোলকের তাপমাত্রা 40 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে কী পরিমাণ তাপের প্রয়োজন হবে? তামার আপেক্ষিক তাপ দেওয়া আছে, তাহলে এখানে ভর দেওয়া আছে, তাপমাত্রা বৃদ্ধি দেওয়া আছে, আপেক্ষিক তাপ দেওয়া আছে। আমরা জানি কিউ সমান mst, ওই সূত্রে প্রয়োগ করে উত্তরটা করব। তামার গোলকের ভর 100 গ্রাম দেওয়া আছে, তামার আপেক্ষিক তাপ 0.09 CGS একক এটা দেওয়া আছে, তাপমাত্রা বৃদ্ধি দেওয়া আছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা জানি কিউ সমান mst, তাহলে এখানে m এর মান, s এর মান, t এর মান বসিয়ে দেওয়া হয়েছে। তাহলে বসিয়ে দিয়ে দেখা যাচ্ছে 0.09, তার সঙ্গে 100 গুণ করলে আমরা শুধু 9 পাবো, এখানে 40 আছে, তাহলে 9 × 40 360। তাহলে এখান থেকে কত পেয়ে গেলাম? তাহলে কিউ এর মান আমরা পেয়ে গেলাম 360 ক্যালোরি। এখানে দেখে নাও, এখানে গোলকের যে ভর 100 গ্রাম দেওয়া আছে, তামার আপেক্ষিক তাপ দেওয়া আছে 0.09 CGS একক, তাপমাত্রা বৃদ্ধি দেওয়া আছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা জানি কিউ সমান mst, তাহলে এখানে m এর মান, s এর মান, t এর মান বসিয়ে দেওয়া হয়েছে। আর মনে রাখতে হবে যে 0.09 × 100, এটা গুণ করলে কত? এটা 9 পাওয়া যাবে, আর এটা 40 আছে, তাহলে 9 × 40 মানে আমরা বলবো 360, এটা হলো, অর্থাৎ 360 ক্যালোরি। তাহলে কিউ এর মান কত পাওয়া গেল? 360 ক্যালোরি। এরপরে তিনের প্রশ্নটা হলো, শীতকালে উলের জামা কাপড় খোলার সময় গায়ের লোমগুলি সোজা হয়ে যায় এবং ক্ষীণ চিরচির শব্দ শোনা যায়, এটা কেন হয়? দেখো, উল এবং আমাদের দেহের ঘর্ষণে স্থির আধান বা স্থির তড়িৎ উৎপন্ন হয়। উলের জামা কাপড়ে ধনাত্মক এবং দেহে ঋণাত্মক সৃষ্টি হয়। সমজাতীয় আধান দ্বারা আহিত শরীরের অপেক্ষাকৃত শিথিল অংশ, অর্থাৎ লোমগুলি কী হয়? বিকর্ষণ বল অনুভব করে, ফলে খাড়া হয়ে যায়। তাহলে এখানে মনে রাখতে হবে যে জামা কাপড়ে, মানে উলের জামা কাপড়ে ধনাত্মক আর দেহে ঋণাত্মক সৃষ্টি হয়। সমজাতীয় আধান কী হচ্ছে? আহিত শরীরকে শিথিল অংশ যেগুলো আছে, সেগুলো শিথিল অংশ হচ্ছে লোমগুলো, সেগুলো বিকর্ষণ বল সৃষ্টি, সমজাতীয় মানে আধানের মধ্যে বিকর্ষণ বল তৈরি হচ্ছে। এই বিকর্ষণ বলের জন্য কী হচ্ছে? লোমগুলো খাড়া হয়ে যাচ্ছে। এরপরে আহিত লোমগুলি খুব অল্প সময়ের মধ্যে বায়ুতে যে আধানটা পেলো, সেই আধানটা বায়ুতে ক্ষরণ ঘটে। তাহলে বায়ুতে ক্ষরণের ফলে তড়িৎ শক্তি তাপশক্তি রূপান্তর ঘটে, তাই ক্ষীণ শব্দ পাওয়া যায়। তাহলে এখানে যখন বায়ুতে ক্ষরণ ঘটছে বা বায়ুতে আধানটা চলে যাচ্ছে, তখন কি হচ্ছে? তড়িৎ শক্তি তাপশক্তিতে রূপান্তর ঘটছে, আর এর ফলে কি হচ্ছে? ক্ষীণ চিরচির শব্দ শোনা যাচ্ছে। ঝালাইয়ের সময় তাপ এবং আলোক শক্তি আসে কোথা থেকে? রাসায়নিক বিক্রিয়া সহ বুঝিয়ে দিতে বলছে। ঝালাই কারখানায় খুব সরু ছিদ্রের মধ্য দিয়ে
উচ্চ চাপে অক্সিজেন এবং অ্যাসিটিলিন গ্যাসের মিশ্রণকে 2000 থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কী হচ্ছে, তাপ এবং আলোক শক্তি উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে মনে রাখতে হবে, যখন ঝালাইয়ের কাজ করা হয়, অর্থাৎ ঝালাইয়ের কারখানায় খুব সরু ছিদ্রের মধ্য দিয়ে উচ্চ চাপে অক্সিজেন এবং অ্যাসিটিলিন এই গ্যাসের মিশ্রণকে 2000 থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পাঠালে তাপ উৎপন্ন হয়, সেই সঙ্গে প্রচুর পরিমাণে আলোক শক্তি উৎপন্ন হয়। ঠিক আছে। আর এই ঝালাইয়ের কাজে অক্সিজেন এবং অ্যাসিটিলিনের এই মিশ্রণটা আমরা কিন্তু ব্যবহার করি। তাহলে বিক্রিয়াটা কি দেখা যাচ্ছে, এটা হলো অ্যাসিটিলিনের সংকেত C2H2, তাহলে এটা অক্সিজেন, তাহলে2C2H2 প্লাস 5O2 সমান আমরা কি বলবো 4CO2 প্লাস 2H2O প্লাস তাপ প্লাস আলো। তাহলে এই বিক্রিয়াটা কিন্তু ঝালাইয়ের কাজে সম্পন্ন হয়। তাহলে ঝালাইয়ের কাজে এত যে তাপ এবং আলোক শক্তি উৎপন্ন হচ্ছে, তার কারণ কিন্তু এইটা। কলেরা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কি? কলেরা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম হলো ভিব্রিও কলেরি। ভিব্রিও কলেরি। ভিব্রিও কলেরি। কলেরা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম হলো ভিব্রিও কলেরি। দুয়েরটা আগাছানাশক রাসায়নিক পদার্থ হলো 2,4-D। আগাছানাশক রাসায়নিক পদার্থ হলো 2,4-D। তারপরে পশ্চিমবঙ্গে ড্যাশ মাসে আমে মুকুল আসে, এটা আমরা বলবো পৌষ মাঘ মাসে। পশ্চিমবঙ্গে ড্যাশ মাসে আমে মুকুল আসে, এটা আমরা কি বলবো পৌষ মাঘ মাসে। তাহলে পৌষ মাঘ মাসে কি হচ্ছে, আমে মুকুল আসে পশ্চিমবঙ্গে। তারপরে উদ্যান বিজ্ঞানে ড্যাশ চাষ করা হয়, ফল ও সবজি। আমরা ফল ও সবজি চাষ করি। তাহলে উদ্যান বিজ্ঞানে আমরা ফল ও সবজি চাষ করি। ডর্সের মাধ্যমে ড্যাশ রোগ সারানো হয়, এটা হলো যক্ষা। ডর্সের মাধ্যমে যক্ষা রোগ সারানো হয়। তাহলে একের দাগের উত্তরগুলো হয়ে গেল। তাহলে জীবনবিজ্ঞানের একের দাগের 5টা উত্তর হয়ে গেল। প্রথম উত্তর হলো ভিব্রিও কলেরি, 2 নম্বরটা হলো 2,4-D, 3 নম্বরটা হলো পৌষ মাঘ, 4 নম্বরটা হলো ফল ও সবজি, 5 নম্বরটা আমরা বলবো যক্ষা। এরপরে আমরা চলে আসছি 2-এর দাগের 1-এরটা, চায়ের 5টি গুণাগুণ। এটা তোমাদের টেক্সট বই তোমাদের অত্যন্ত ভালো আছে, তবুও তোমাদের সুবিধার্থে দেখো, এই পয়েন্টগুলো উল্লেখ করলে পরীক্ষায় ভালো নাম্বার পাবে। চায়ে ক্যাফিন থাকে, তাই চা পান করলে আমাদের উদ্দীপনা সৃষ্টি হয়। তাহলে চায়ে কী থাকে, ক্যাফিন থাকে, তাই চা পান করলে আমাদের উদ্দীপনা সৃষ্টি হয়। তাহলে এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো চায়ে পলিফেনল যৌগ থাকে, ফলে রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে। তাহলে চায়ে কি থাকে, চায়ে থাকে পলিফেনল। চায়ে পলিফেনল থাকার জন্য রক্তের যে কোলেস্টেরলের মাত্রা সেটা কি হয়, নিয়ন্ত্রণ করে। 3 নম্বর পয়েন্ট হলো চায়ে উপস্থিত ফ্লুরাইড, সেটা দাঁতের ক্ষয় রোধ করে। 4 নম্বর পয়েন্ট হলো সবুজ চায়ে উপস্থিত যে ভিটামিন কে, সেটা হার্ট অ্যাটাক প্রতিরোধ করে। 5 নম্বর পয়েন্ট হলো কালো চায়ে ভিটামিন বি কমপ্লেক্স, যেটা ক্যান্সার রোগ সারিয়ে তোলে। তাহলে আমরা 5টা পয়েন্ট অবশ্যই করলাম। 1 নম্বর পয়েন্ট আমরা কি দেখলাম, চায়ে যে ক্যাফিন থাকে, সেই ক্যাফিন থাকার জন্য আমাদের উদ্দীপনা সৃষ্টি হয়।
ঠিক আছে। নাম্বার 1 পয়েন্ট, তো এটা হলো চায়ে ক্যাফিন থাকার জন্য উদ্দীপনা সৃষ্টি হয়। নাম্বার 2 হলো পলিফেনল যৌগ থাকার জন্য কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে। 3 নম্বর পয়েন্ট হলো ফ্লুরাইড থাকার জন্য দাঁতের ক্ষয় রোধ করে। 4 নম্বর পয়েন্ট হলো সবুজ চা ভিটামিন কে থাকে, ফলে হার্ট অ্যাটাক রোগ নিয়ন্ত্রণ করে। তারপরে আমরা বলবো কালো চায় ভিটামিন বি কমপ্লেক্স থাকে, ভিটামিন বি কমপ্লেক্স ক্যান্সার রোগ কিন্তু দমন করে। এরপরে আমরা চলে আসছি ডুয়েটটা, সেটা হলো মৌমাছিরা কিভাবে বেড়ে ওঠে। মৌমাছিরা কিভাবে বেড়ে ওঠে। মৌমাছিদের বেড়ে ওঠার পদ্ধতি, মৌমাছিদের জীবনচক্র 4টি দেখা যায়। 1 নম্বর হলো ডিম, 2 নম্বর লার্ভা, 3 নম্বর পিউপা, 4 নম্বর পূর্ণাঙ্গ। তাহলে ডিম, লার্ভা, পিউপা, পূর্ণাঙ্গ। আচ্ছা, এরপরে আমরা রানী মৌমাছি এবং পুরুষ মৌমাছির মধ্যে প্রজনন সম্পন্ন হয়। রানী মৌমাছি মৌচাকে ডিম পাড়ে, রানী মৌমাছি মৌচাকে ডিম পাড়ে, ডিম থেকে লার্ভা সৃষ্টি হয়, তারপর লার্ভা পিউপাতে পরিণত হয় এবং পিউপাগুলি পূর্ণাঙ্গ দশা পায়, মানে পিউপাগুলি পূর্ণাঙ্গ দশা পায় ও মৌমাছির সৃষ্টি করে বা মৌমাছির সৃষ্টি হয়। তাহলে ডিম থেকে লার্ভা, তারপর পিউপা, তারপর পূর্ণাঙ্গ। তাহলে কি হলো, তাহলে রানী মৌমাছি ও পুরুষ মৌমাছির মধ্যে প্রজনন সম্পন্ন হয়। রানী মৌমাছি এবং পুরুষ মৌমাছির মধ্যে প্রজনন সম্পন্ন হয়। রানী মৌমাছি মৌচাকে ডিম পাড়ে, ডিম থেকে লার্ভা হয়, লার্ভা পিউপাতে পরিণত হয়, পিউপাগুলি পূর্ণাঙ্গ দশা পায়, পিউপাগুলি কী হলো পূর্ণাঙ্গ দশা পায়, ফলে মৌমাছির সৃষ্টি হয়। তাহলে ডিম থেকে লার্ভা, লার্ভা থেকে পিউপা, পিউপা থেকে পূর্ণাঙ্গ পাচ্ছে। 3 নম্বর হলো কার্প কি। যে সকল অস্থিযুক্ত মাছের মাথায় আঁশ থাকে না, সারা দেহ আঁশ দিয়ে ঢাকা থাকে, দেহের ভিতরে পটকা থাকে, তাদের আমরা কি বলবো, কার্প বলবো। যেমন আমরা রুই, কাতলা, বাটা, এগুলো সব কার্পের মধ্যে পড়বে। তারপরে আমরা চলে আসবো এনপিকে। এনপিকে, এনপিকে বলতে এটা আমরা এনপিকে, এটা 3 এমএসপিসি হাই স্কুলে 3-এর 2-এরটা দেখবে উত্তরটা করা আছে, ভালো করে দেখে নেবে। আর আজকের লাস্ট প্রশ্ন, সেটা হলো ফসল উৎপাদন করতে কৃষককে কী কী কৃষিকাজ করতে হয়। 1 নম্বর হলো আমরা কি বলবো, চাষের জমির মৃত্তিকা তৈরি, প্রথম মৃত্তিকা তৈরি করতে হবে, তারপরে বীজ বুনতে হবে, তারপরে জমিতে পর্যাপ্ত সার প্রয়োগ করতে হবে, তারপরে আমাদের জলসেচ করতে হবে, আগাছা দূর করতে হবে, জৈব এবং অজৈব পদ্ধতির মাধ্যমে ক্ষতিকারক কীটপতঙ্গ থেকে ফসলকে বাঁচাতে হবে, তারপরে ফসল সংগ্রহ করতে হবে, আর ভবিষ্যতের জন্য ফসলগুলো রাখতে হবে। আজকে আমরা 4 নম্বর স্কুল সম্পূর্ণ সলভ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না। যদি ভালো লাগে একটা লাইক করবে এবং সকল বন্ধুবান্ধবের মধ্যে ভিডিওর যে চ্যানেলের লিঙ্কটা, মানে আমাদের চ্যানেলের লিঙ্কটা, সেটা তোমরা শেয়ার করে দেবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি।